জলপাইগুড়ির দিকে নজর রাখবো, কারণ হাসপাতালে শৌচাগার থেকে পচা গলা দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি মেডিকেলের ঘটনা, যেমনটা আমরা জানতে পাচ্ছি, জলপাইগুড়ি মেডিকেলের শৌচাগারে পচা গলা দেহ উদ্ধার। হাসপাতালের শৌচাগারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনু থেকে আরো বিস্তারিত জানবো। শান্তনু, হাসপাতাল সূত্রে ঠিক কি জানতে পারছো? মৃতের পরিচয় জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত মৃতের কিন্তু পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য যে যেই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে সে কোনো রোগী নন, কারণ প্রাথমিকভাবে কোনো মিসিং রোগী রয়েছে কিনা তার একটি তালিকা দেখা হয়েছিল এবং তাকে দেখা যাচ্ছে 4-5 দিন ধরে হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে বা অন্য কোনো ওয়ার্ডে সেই অর্থে কোনো মিসিং নেই এই বয়সে কোনো যুবকের। সুতরাং সেইভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কোনো মিসিং রোগী নেই, কিন্তু রোগীর আত্মীয় কিনা সে নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং এক্ষেত্রে পুলিশও আলাদা করে তদন্ত শুরু করেছে। যেটা জানা যাচ্ছে যে মেডিকেলের যে মেল মেডিকেল রয়েছে তার ঠিক পাশেই শৌচাগার, এই শৌচাগার থেকেই কিন্তু এই মৃতদেহটি উদ্ধার হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, যারা তদারকির দায়িত্বে থাকেন তাদের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন গত কয়েকদিন ধরে এই শৌচাগারটি বন্ধ ছিল, ভেতর থেকে জলের শব্দ পাচ্ছিল, সেই কারণে তারা কিন্তু কোনো রকম ভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করেনি বা উকি দেননি, ফলে ভেতরে কি ছিল তারা জানতে পারেননি। আজকে যখন পচা গন্ধ বেরোয় সেই সময় কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে কিন্তু মৃতদেহটি উদ্ধার করে এবং যেটা মনে করা হচ্ছে 3-4 দিনের পুরনো মৃতদেহ, সেই কারণেই পচা গন্ধ বেরিয়েছিল এবং গোটা ঘটনার হাসপাতাল আলাদা করে তদন্ত শুরু করেছে, পাশাপাশি পুলিশও আলাদা করে তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রোগীর পরিচয় জানা যায়নি। আমরা কল পেয়ে একটা বাথরুমে একজন আটকে গেছে বললো, মানে পেশেন্ট। আমরা কল পেয়ে এখানে এসে আমরা বাথরুমটা খুললাম, খুলে দেখি হ্যাঙ্গিং হয়ে আছে একজন। কিছু জানা যায়নি, এরা বলতেছে আননোন, এরা বলতে পারছে না। কোথায় ছিল এটা? ওয়ার্ডের ভেতরে বাথরুম? ওয়ার্ডের ভেতরে বাথরুম। এবার গতকালই দুই জমি বিবাদ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গুলি চালানোর ঘটনায় গুলিবিদ্ধ হন 4 জন। সেই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 2 জন ধৃত এই ঘটনায়। মুর্শিদাবাদের খড়গ্রামের ঘটনায় ধৃত 2। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, ধৃত 2 জনের কি পরিচয়? দেখো, গতকালকে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল খড়গ্রামের সাদলে, সেই ঘটনায় কিন্তু পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। যারা অভিযুক্ত, যাদের নামে অভিযোগ করা হয়েছে, তাদের মধ্যে মূল অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাছাড়াও তোমার যেই জায়গায় ঘটনা সেখান থেকে পুলিশ কিন্তু 6টি তাজা বোমাও উদ্ধার করেছে এবং এই ঘটনায় বেশ 2 পক্ষই 8 থেকে 10 জনের নামে অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তদের কেউ খোঁজে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি করছে এবং গ্রামে কিন্তু এখনো পরিস্থিতি থমথমে এবং 2 পক্ষই যাদেরকে মেডিকেল কলেজে যে 4 জন গুলিবিদ্ধ রয়েছিলেন, ভর্তি হয়েছিলেন, তাদের অবস্থা স্থিতিশীল বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে 2 পক্ষেরই যারা অভিযুক্ত তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং গ্রামের মধ্যে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। বেশ প্রণব, একটা ছবি দেখাই আপনাদের। ছবিটা দেখলেই বুঝতে পারবেন, মনে হবে বর্ষাকাল, কিন্তু বর্ষাকাল তো নয়। তবে রাস্তায় হাঁটু সমান জল, মহেশতলায় জল যন্ত্রণা। যে ছবি আপনারা দেখছেন মহেশতলার ছবি, মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। বর্ষাকাল নয়, তবে রাস্তায় জল হাঁটু সমান। কেন এই জল যন্ত্রণা, এটা কিসের জল জানবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো, মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে আকরা কর্মকার পাড়ায় রাস্তার পানীয় জলের পাইপ থেকে জলমগ্ন রাস্তায় বর্ষা না থাকলেও হাঁটু সমান জল জমে আছে বেশ কয়েকদিন ধরে। তারপরে এবার এলাকার লোকেরা, গাড়ি চালক থেকে শুরু করে বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, তারা সবাই ওই জল ঘেটে জলের উপর দিয়ে যেতে হচ্ছে। এবার পৌরসভার যে 19 নম্বর ওয়ার্ডের আধিকারিককে জানানো হলে উনি কোনোভাবেই আধিকারিক ডাইরেক্ট যে মহেশতলা পৌরসভার 19 নম্বর ওয়ার্ড আছে, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে যোগাযোগ করা হলে উনি বলে ওটা আমার নয়, ওটা 18 নম্বর ওয়ার্ড। মানে অভিযোগ পাল্টা অভিযোগ, আমার নয় ওর নয়। কিন্তু সাধারণ মানুষ যে ভুগছে, এই যে জলের ওপরে পা দিয়ে যাচ্ছে এবং জলের যে পাইপ ফেটে গেছে, মহেশতলা দীর্ঘদিন ধরে অভিযোগ আছে মহেশতলা যে জল, নোংরা জল আসছে নানা ওয়ার্ডে, কিন্তু এইখানে বেশ কদিন ধরে পাইপ ফেটে যে জল বেরিয়ে যাচ্ছে এবং জলের ওপর দিয়ে মানুষ যেতে হচ্ছে, স্কুল ছাত্র থেকে, পড়ুয়া থেকে এবং স্থানীয় বাসিন্দাদের সবাইকে যেতে হচ্ছে, কিন্তু কোনোভাবে পাইপের সারানোর কাজ চলছে না। এবং এখনো পর্যন্ত আমরা যখন খবরটা দেখিয়েছি তারপরেও হেলদোল নেই। আমরা চেয়ারম্যানের সঙ্গে, ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ভাইস চেয়ারম্যান অভিযোগ করে ওটা দেখছি কি করে ঠিক করা যায়, কিন্তু ওই 19 নম্বর ওয়ার্ডের, ওটা 18 নম্বর ওয়ার্ডে পড়ে, ওটা 19 নম্বর ওয়ার্ডে পড়ে না। অভিযোগ পাল্টা অভিযোগ করে ছেড়ে দেয় এবং এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে আছে। স্থানীয়রা বারবার অভিযোগ করেছে পৌরপিতাকে, কোনোভাবেই হেলদোল নেই। বেশ,
জল একদম বন্যা হয়ে যাচ্ছে তো, গাড়ি ঘোড়া উপর দিয়ে লোক যাচ্ছে, মাল পড়ে যাচ্ছে, রাস্তা করতে গিয়ে জলের পাইপ ফাটিয়ে। পূর্ব মেদিনীপুরের পর এবার পুরুলিয়ার দিকে নজর রাখবো। সেখানে জলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন, কারণ তাদের দীর্ঘদিনের সমস্যা এই পানীয় জল নিয়ে। আর সেই জলের দাবিতে এবার বিক্ষোভ দেখাচ্ছেন পুরুলিয়ায়। এবং যে ছবি আপনারা দেখছেন, সাতুটিহার ঘটনায় রীতিমতো উত্তেজনা। দীর্ঘদিন ধরে জল কষ্টের অভিযোগ, প্রশাসনের গাফিলতির অভিযোগে অবরোধ করেছেন স্থানীয় মানুষজন। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, ঠিক কি অভিযোগ আর অবরোধ কি এখনো চলছে? দেখো তমশ্রী, পুরুলিয়াতে অন্তত জলের দাবিতে বা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ একেবারেই নতুন নয়। কেন এই জেলাতে গরম পড়লেই জলের একটা সমস্যা হয়, যেমনটা হয়েছে সাঁতুড়ি থানা এলাকার বালিতোড়া গ্রামের মানুষ। ওখানে সামনে দামোদর নদী রয়েছে, সেই নদী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পানীয় জল যাচ্ছে পিএইচের মাধ্যমে। তবে গ্রামের মানুষের অভিযোগ, তারা 2 কিলোমিটার দূরে রয়েছে নদী থেকে, তারা পানীয় জল পাচ্ছে না। বারে বারে স্থানীয় প্রশাসন থেকে ব্লক আধিকারিককে, জেলা প্রশাসনকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। তাই প্রতিবাদে তারা সকাল থেকেই রাস্তা অবরোধ করেছে এবং এই রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ থানা থেকে গেছে এবং সেই পুলিশের সাথে বারে বারে আলোচনা হচ্ছে, কিন্তু তাদের একটাই দাবি যে প্রতিশ্রুতি অনেক হয়েছে, অনেক প্রতিশ্রুতি পেয়েছি, ভোটের মুখে প্রতিশ্রুতি পেয়েছি, ভোটের পরে প্রতিশ্রুতি পেয়েছি, অর্থাৎ যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ না তারা রাস্তা অবরোধ থেকে সরবে না। এবং এই রাস্তা অবরোধের কারণে মধুকুণ্ডা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গেছে, তীব্র যানজট তৈরি হয়েছে। এবং তারা জলের দাবিতে, যে দাবিতে তারা রয়েছে, রাস্তায় অবরোধ করছে, তারা অনড় রয়েছে। প্রশাসন বা পুলিশ তাদের প্রতিশ্রুতি দিলেও তারা সেই প্রতিশ্রুতি মানতে জানতে চাইবো, ওই যে অবরোধ করছেন, জলের দাবিতে অবরোধ করছেন, এখনো পর্যন্ত কি তারা কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? দেখো, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাদের বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে তারা দ্রুত ব্যবস্থা করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্রামে, বালিতোড়া গ্রামে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেই রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামের যারা রয়েছে, গ্রামবাসীরা, তাদের যে অভিযোগ যে আমরা এই প্রতিশ্রুতি বারে বারে পেয়েছি কিন্তু পানীয় জল পাইনি। ফলে প্রতিশ্রুতি নয়, তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, না হলে তারা অবরোধ থেকে সরে আসবে না। যদিও এই মুহূর্তে অবরোধ চলছে। একটু জানতে চাইবো যে অবরোধ চলছে, কিন্তু অবরোধকারীরা তারা কি চাইছেন? দেখো, একেবারেই পরিষ্কার যে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে পানীয় জলের দাবি। এবং এই জলের দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছে। কয়েকদিন আগে একেবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিয়েছিলেন, তিনি সেখানে গিয়েও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং তার সত্ত্বেও ওখানে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি গ্রামবাসীদের। এবং এই কারণেই গ্রামবাসীরা তাদের যে বক্তব্য, যে তারা একেবারে বাধ্য হয়ে রাস্তায় নেমেছে এবং এই আন্দোলন তৈরি করেছে এবং এই আন্দোলন চলবে, রাস্তা অবরোধ চলবে যতক্ষণ না তারা পানীয় জল পাবে। তবে প্রশাসন চেষ্টা করছে যাতে অবরোধ তুলে নেওয়া হয়, তার কারণ গ্রামবাসীদের যেমন একটা সমস্যা হচ্ছে, তেমনি তীব্র যানজটে সাধারণ মানুষ এই গরমে রয়েছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, রোদ রয়েছে, ফলে একটা সমস্যা হবে। প্রশাসনের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে যে একদিকে যেমন রাস্তার মানুষের সমস্যা হচ্ছে, গ্রামবাসীদের সমস্যা হচ্ছে, আলোচনার মধ্যে তারাও জলের দাবিতে অনড়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, তুমি নজর রাখো পরিস্থিতির ওপর। 50 কিলোমিটার দূরের লোক দামোদর নদীর জল পায়, কিন্তু আজকে আমরা 2 কিলোমিটার দূরে আছি, আমরা দামোদর নদীর জল পাচ্ছি না। যে কারণে আমরা অনেকবার চিঠি করেছি প্রশাসনিক দপ্তরে, আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি, বিডিও, আপ টু জেলা পর্যন্ত, কিন্তু কেউ কিন্তু কর্ণপাত করে না। বিভিন্ন সময় আমরা বালি পাচারের খবর দেখাই, আর এইভাবেই রাতের অন্ধকারে বালি পাচার হতো বাসন্তী হাইওয়েতে। আর নাকা চেকিং, পুলিশের নাকা চেকিংয়েই ধরা পড়ল বালি পাচারকারীরা। রাত বাড়লেই নদী থেকে বালি চুরি করে পাচার হতো বাসন্তী হাইওয়ের উপরে। পুলিশ নাকা চেকিং এর সময় হাতে নাতে 6 বালি পাচারকারীকে গ্রেফতার করে। আটক বালি ভর্তি 2টি ট্রাক। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপম, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, এই যে মিনাখা
মিনাকার বাগান দিয়ে যে বাসন্তী রোড, এই বাসন্তী রোড দিয়ে এই দেদার প্রতিনিয়তই কিন্তু যে বালি বোঝাই যে ট্রাক ডাম্পার তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু যাতায়াত করতো, এমনভাবে যাতায়াত করতো যেটা সাধারণ মানুষ এবং হচ্ছে পুলিশের চোখে ফাঁকি দিয়ে। তার কারণ একদম ডাম্পার এবং যে ট্রাকগুলো যেত তার ওপর দিয়ে একদম ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে সেটা যেত, যার জন্য কিন্তু পুলিশ এবং সাধারণ মানুষ কিন্তু অতটা সহজে বুঝতে পারতো না। কিন্তু কালকে রাতে যখন পুলিশ নাকা চেকিং করে তখন এই ট্রাকগুলোকে দাঁড় করায়, ট্রাকগুলোকে দাঁড় করিয়ে ত্রিপল উঁচু করে দেখে যে তার মধ্যে বালি বোঝাই রয়েছে এবং তারপরে সেই ট্রাকগুলোকে আটক করে এবং 6 জনকে গ্রেপ্তার করে। সেই 6 জনকে আজকে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাদেরকে আজকে বসিরহাট মহকুমা বেশ অনুপম, আবারও পুকুর ভরাট, এবার মহিষাদলে পুকুর ভরাট হচ্ছে। যে ছবি আপনাদের দেখাবো, মহিষাদলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট চলছে। মহিষাদলে অবাধেই চলছে পুকুর ভরাট। হলদিয়া মেছেদা রাজ্য সড়ক লাগোয়া মহিষাদল সিনেমা মোড়ে অবৈধভাবেই চলছে এই পুকুর ভরাট। মহিষাদলের ছবি আপনাদের দেখাচ্ছি। আইনকে বুড়ো আঙুল দেখে অবাধেই চলছে পুকুর ভরাট। হলদিয়া মেছেদা রাজ্য সড়ক লাগোয়া মহিষাদল সিনেমা মোড়ে অবৈধভাবেই চলছে এই পুকুর ভরাট। আর এই পুকুর ভরাট নিয়ে স্থানীয়দের ঠিক কি অভিযোগ প্রথমে শুনে নেব। পুকুর ভরাট চলছে, এটা বিগত অনেকদিন ধরেই দেখে আসছি আমরা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে সবর, কেননা আজকে তিনি বলছেন যে পুকুর ভরাট চলবে না এবং রাত্রেবেলা অনেক লরি এখানে প্রায়ই পাস করে এবং এই পুকুর ভরাটের জন্য আজকে পরিবেশের ভারসাম্য রক্ষা বিরত হচ্ছে। তো তাই জন্য চাইবো যে এই পুকুর ভরাট অবিলম্বে বন্ধ হোক এবং আস্তে আস্তে করে যাতে এইটা প্রশাসনের নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি। এভাবে অবাধে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই চলছে পুকুর ভরাট। যে ছবি আপনারা দেখছেন, পুকুর ভরাট আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মহিষাদলে অবাধে চলছে পুকুর ভরাট। হলদিয়া মেছেদা রাজ্য সড়ক লাগোয়া মহিষাদল সিনেমা মোড়ে এভাবে অবৈধভাবেই চলছে পুকুর ভরাট। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এই যে পুকুর ভরাট কারা করছেন, কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, আর প্রশাসনই বা কি করছে? স্থানীয় একদল বাসিন্দার বিরুদ্ধে মূল অভিযোগ এবং সেই অভিযোগে কিন্তু ইতিমধ্যেই যে খবর, যেটা ভিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন কিছু মানুষজন, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এমন অভিযোগ জানিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে ভিডিওর কাছে জানিয়েছেন এবং সেই কাছে জানানোর পর ভিডিও ভূমি রাজস্ব অর্থাৎ বিএলআরও দপ্তরকে জানিয়েছেন এবং সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু একেবারে দিনে দুপুরে কখনো রাতে মহিষাদল জুড়ে এটা চলছে এবং যে ছবি দেখাচ্ছি সেটা মহিষাদল সিনেমা মোড়, অর্থাৎ এখানে একটা স্থানীয় সিনেমা হল রয়েছে, তার সামনেই এই লাগোয়া এলাকা যেখানে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা এবং পুকুর যে বোঝাই হচ্ছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এবং সেই ঘটনা নিয়ে যখন মানুষজন সরব হচ্ছেন তারপরে কিন্তু এখন ব্লক প্রশাসন বিষয়টি দেখছেন বা বলা যায় বিএলআরওকে বলেছেন, কিন্তু মানুষজনের ক্ষোভ। এরকম ঘটনা নতুন নয়, মহিষাদলে একের পর এক ঘটনা চলছে। নিউজ 18 বাংলায় আমরা বারবার তুলে ধরছি, আর যখনই আমরা খবর করছি তারপরই প্রশাসন নড়ে চড়ে বসছেন, কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। জানালে কি হবে, ওর থানা বিডিও অফিস খুব দূরে নয়, তারপরেও কি করে এ ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে ক্ষোভও বাড়ছে। বেশ, অভিযোগ পেয়ে মহিষাদলের বিডিও স্থানীয় বিএলআরওকে পুকুর ভরাট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রিসেন্টলি একটা খবর পেয়েছি আমরা, আসলে সংশ্লিষ্ট কনসার্ন দপ্তর মানে বিএলআর অফিসকে জানানো হয়েছে এবং বিএলআর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটেছে এখানকার যেটা সিনেমা হলের পাশে, তারা ব্যবস্থা নিয়েছে, তার এগেনস্টে স্টেপও নিয়েছে। তাদেরকে বলা হয়েছে রেস্টোরেশন করার জন্য, নির্দিষ্ট টাইমও দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করতে হবে। যদি না করে তাদের আইনত ব্যবস্থাও নেবে, এরকম বলে জানিয়েছে।
নিশ্চয়ই মনে আছে গার্ডেন রিচের ঘটনা, যেখানে বেআইনি নির্মাণ ভেঙে 12 জনের মৃত্যু হয়েছিল। এবার গার্ডেন রিচের পর বড় বাজার, সেখানেও বেআইনি নির্মাণের ছবিটা দেখাবো। ফায়ার এক্সিটের যে জায়গা, সেই জায়গা 2 বহুতলের মাঝে ফায়ার এক্সিট এলাকাতে চলছে অবৈধ নির্মাণ। পুরসভার নজর এড়াতে টিন দিয়ে ঘিরে চলছে নির্মাণ কাজ। যে ছবি আপনারা দেখছেন গার্ডেন রিচের পর এবার বড় বাজার, যেখানে বেআইনি নির্মাণ চলছে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, প্রথমেই জানতে চাইবো যে এই বেআইনি নির্মাণ কতদিন ধরে চলছে, কারা করছেন এই বেআইনি নির্মাণ? দেখো, এই বেআইনি নির্মাণ এক প্রমোটার করছেন বড়বাজারের, এবং সেখানে তিনি কার্যত যে ওপেন স্পেস থাকে 2টি বহুতলের মাঝে, যে ওপেন স্পেস প্রায় 14 ফুটের সেই ওপেন স্পেস, সেটা ফায়ার এক্সিট হিসাবে ব্যবহার করা হয়। আমাদের ছবিতে একদম দেখা যাচ্ছে যে ফায়ার এক্সিটের যে সিঁড়ি, ঘোরানো যে সিঁড়ি, সেই লোহার সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে নেমে যে ফায়ার এক্সিট হলে বহুতল থেকে যারা বেরোবেন আগুন লাগলে, 3টে বহুতল একেবারে সংলগ্ন আছে। এছাড়াও ওই এলাকায় 5টি বহুতল রয়েছে, যে 5টি বহুতলে আগুন লাগলে এই যে ওপেন স্পেস, এখানে দমকলের ইঞ্জিন এসে এখান দিয়েই দমকলের কর্মীরা যেতে পারবেন। কারণ বড়বাজার এমনিতেই ঘিঞ্জি এলাকা, বড়বাজারের ক্যানিং স্ট্রিট আরও ঘিঞ্জি এলাকা, আর সেখানেই 5 নম্বর সিনাগগ স্ট্রিট। আর এখানে এই বেআইনি নির্মাণের অভিযোগ প্রথম নয়, 2012-13 সালে অভিযোগ হয়েছিল। তখনও পুরসভা গিয়ে সামান্য অংশ ভেঙে দিয়ে তাদের দায় সেরেছিল। তারপর 2016 সালে স্থানীয়রা বলছেন বারবার তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু স্থানীয় কাউন্সিলর কিন্তু কোনো সুরাহা হয়নি। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন এই কথা। ফায়ার ব্রিগেডকেও আমি চিঠি দিয়েছি, থানাকেও ফোন করেছি, কর্পোরেশনকেও ফোন করেছি। 2 দিন পর কাজটা একটু বন্ধ হয়েছে। যত পার্কিং এর জায়গা ছিল বাড়ির ভেতরে সব দখল করেছে এরা, আর অভিযোগ করে কোনো কিছু কেউ শুনে না। ফায়ারের লোক যেতে পারবে না, ফায়ার গাড়ি তো ছেড়ে দিন। আমি তো দেখছি, আমি তো কমপ্লেন, আমি কি মারামারি করতে যাবো? ওখানে 1000-2 লোক একটা হয়ে যাবে। 1 লক্ষ টাকা মিনিমাম স্কোয়ার ফুট, ওখানে জায়গাই পাওয়া যায় না। পুরসভায় নিয়ে আসার পর যদি উপর লেভেলের মানুষরা, যারা নেতারা আছে বা আরো পদাধিকারীরা, তারা যদি সেট থাকে, নিচে অধিকারী কি করবে? অসহায় আমরা, ওয়ান টাইপ অফ অসহায়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তাহলে কি কোথাও গিয়ে একটা সমন্বয়ের অভাব? একদমই যে কথা বারবার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, যে সব সময় সব জায়গায় নজর রাখতে হবে, এবং এই নজরদারিরই কোথাও যেন একটা অভাব ঘটে যাচ্ছে। কারণ পুলিশ রয়েছে, কারণ পুরসভার যারা ইঞ্জিনিয়ার তারা রয়েছেন, এবং 1-2 নয়, 2012 সালে এই জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ এসেছিল। সেখানে কলকাতা পুরসভার আধিকারিকরা গিয়েছিলেন, কিন্তু আবারও সেই জায়গাতে, একই জায়গায় কিভাবে নির্মাণ কাজ চলে, এবং এখানে কিন্তু একেবারে কংক্রিটের নির্মাণ বা সেইভাবে নির্মাণ সেরকম হচ্ছে না। কাউন্সিলর তো বলছেন তিনি সব দপ্তরকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। একদমই, স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক, তিনি 45 নম্বর ওয়ার্ডের, তিনি বলছেন যে বিষয়টি, এবং তিনি আমাদেরকে তার যে চিঠি সেটাও দেখিয়েছেন, যে শুধুমাত্র পুরসভা নয়, যারা দমকল এবং পুলিশ সমস্ত বিভাগকেই জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা যারা সেই এলাকার দোকানদার রয়েছেন, এবং এই এলাকায় এর আগেও যে আদালতের নির্দেশ ছিল, সেই সমস্ত নথিপত্র সহ নবান্নে পর্যন্ত পাঠানো হয়েছে, দমকল বিভাগে পাঠানো হয়েছে, বিভিন্ন জায়গায় পাঠানো হলেও প্রশাসনের কার্যত কোথাও যেন একটা সমন্বয়ের একটা অভাব রয়েছে। যদিও মেয়র বারবার বলছেন, কিন্তু তারপরেও একটা নজরদারির কোথাও যেন একটা অভাব থেকে যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে, আর এই রকম ঘিঞ্জি এলাকা যেখানে বারবার আগুন লেগেছে, কাছেই নন্দরাম মার্কেট, সেখানে বিধ্বংসী আগুন লেগেছিল আমরা জানি। আর এই ধরনের ঘিঞ্জি এলাকায় বহুতলে যদি আগুন লাগে, তাহলে অফিস যেমন রয়েছে তেমনি দোকান রয়েছে, বহু দাহ্য পদার্থ সেখানে থাকে, এবং এই সমস্ত জায়গায় যদি আগুন লাগে, তাহলে সেই বহুতল থেকে বেরোনোর যে রাস্তা, ফায়ার এক্সিট, সেটাই বন্ধ করে দিয়ে এই বেআইনি নির্মাণ হচ্ছে। এবং এর যে এই এলাকায় নির্মাণের কোনো অনুমতি নেওয়া হয়নি। বিভিন্ন বাড়ি রয়েছে, বিভিন্ন বহুতল রয়েছে, সেই বহুতলের সংস্কার এভাবে বেআইনি নির্মাণ গড়ে উঠছে, এবং পুরসভার বক্তব্য, তারা প্রশাসনকে জানিয়েছেন, মানে উচ্চ স্তরে জানিয়েছেন, সব স্তরে জানিয়েছেন, থানায় ফোন করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর বেআইনি নির্মাণে জিরো টলারেন্স, গতকালই পুরো ইঞ্জিনিয়ারদের কড়া বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রয়োজনে
বিল্ডিং প্ল্যান সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বিল্ডিং বিভাগের ডিজি। আধিকারিকদের নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অলরেডি ডিপি হয়ে চলছে, আমরা একটা কমিটি করেছি, সেই কমিটিটার সব অ্যাসপেক্ট দেখবে। তার মধ্যে ডিজি লেভেলের সবাইকে নিয়ে বসে কমিটি বাইরে থেকে আর্কিটেক্ট তারা কজ অফ ফল দেখবে, মাটি দেখবে, বিল্ডিং মেটেরিয়াল দেখবে, ল্যাবস অফ ইঞ্জিনিয়ারিং দেখবে, ল্যাবস অফ ডিউটি অফ ইঞ্জিনিয়ার্স দেখবে, দেখে তারা একটা রিপোর্ট দেবে। সেই বেসিসে কমিশনার ডিসিশন নেবেন কাকে সাসপেন্ড করবেন না করবেন। এবং নিশ্চিতভাবে জজ সাহেব যখন বলেছেন ওনার অর্ডার আমরা কমপ্লাই করব। এবার কুলতলির দিকে নজর রাখবো। কুলতলিতে সেচ দফতরের জমি লোপাট, আর সেই সেচ দফতরের জমিতে তৈরি হচ্ছে বেআইনি বাড়ি। দেখুন কিভাবে বাড়ি তৈরি হচ্ছে সেচ দফতরের জমি দখল করে। পিয়ালি নদীর পাশে দেদার জমি দখল, সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, কারা এই জমি দখল করলো আর প্রশাসন কি করছে? দেখো, সেচ দপ্তরের এই পিয়ালি নদীর যে বিঘার পর বিঘা জমি পড়ে রয়েছে, সেই জমির গাছ কেটে সেখানে বসতি বাড়ি তৈরি করা হচ্ছে। এবং যারা এই অম্বিকানগরে বাস করেন তারাই এলাকার মানুষজন, তারা জানাচ্ছেন ক্যামেরার সামনে অকপট, তারা জানাচ্ছেন যে থাকার জন্য তাদের জমি নেই, তাই তারা সেখানে চলে এসছেন। এবং এই জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে প্রশাসনের, সেই প্রশাসন এক কথায় বলা যায় যে উদাসীন। কারণ সংবাদ মাধ্যমের যারা, আমরা যখনই যাই তারপরে দেখা যায় যে প্রশাসনের কর্তারা তারা যান, সেখানে দেখতে যান, কিন্তু যেটা বাস্তব চিত্র যে সেচ দপ্তরের যে অফিস রয়েছে, সেই অফিস লাগোয়া যে জমি রয়েছে, সেই জমির গাছ কেটে সেখানে বসতবাড়ি তৈরি হচ্ছে। দিনের বেলা সেখানে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু প্রশাসনিক কর্তাদের সেইভাবে নজর নেই। তবে আমরা এই প্রশ্ন বন ও ভূমির কর্মাধ্যক্ষ যারা রয়েছেন, যারা এলাকার যারা প্রশাসনিক কর্তা রয়েছেন, তাদের কাছে যখন প্রশ্ন করেছি, তারা জানিয়েছেন পুলিশ প্রশাসন এই যে জমি দখল এর বিরুদ্ধে তারা মাঝে মধ্যেই অভিযান চালান, বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু বাস্তব চিত্র যেটা দেখা যাচ্ছে যে পিয়ালি নদীর যে পাড়, সেই পাড় কিন্তু দিনের পর দিন সেচ দপ্তরের যে জমি, সেই জমি দখল করে মানুষ বসতি বাড়ি তৈরি করছেন। এর ফলে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের জায়গা জমি নেই, তাই একটু চেপে থাকার জন্য ঘরটা একটা করছি। যদি বন দপ্তরে অসুবিধা হয়, আরও সবাই ঘর বেঁধেছে এখানে, আরও আছে, আমরা দেখা দেখি বাঁচছি। হয়তো যদি অসুবিধা হয় ঘর তুলে নেবো। আর সব পাশাপাশি ঘর বেঁধেছে, এতগুলো ঘর কারা? তাদের ওপর চাপ নেই। কারা সে? তারা কারা? তারা এখানকার বাসিন্দা কিছু আছে, বাইরের লোক কিছু আছে। তো অনেকগুলো ঘর হয়েছে দেখলাম। আর প্রচুর ঘর আছে, এখানকার ছেলেরা বেঁধিয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে সব বেঁধে দিয়েছে। অভিযুক্তের বক্তব্য আমরা শুনলাম, তবে বন দফতর তাদের দায় এড়াতে ব্যস্ত। না, ইরিগেশনের জায়গা ঠিক আছে। দুই নদীর, পিয়ালি নদীর ধরে কুন্দখালী এবং মেরিগঞ্জ 2 এবং মেরিগঞ্জ 1 বিভিন্ন নদীর চড়া পড়ে আছে ইরিগেশনের জায়গা। সাধারণ গরিব মানুষ তাদের বসবাসের সুবিধার্থে এসে ঘর বাঁধছে, সেটা আমি খবর পাই। ফরেস্ট এবং ইরিগেশন আমার কাছে ফোন করেছিল, যথাযথ এটাকে কুলতলি থানার আইসির নলেজে দিয়েছি। আইসি আইনত প্রশাসন নেওয়ার ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। না, ইরিগেশনের জায়গা ঠিক আছে। দুই নদীর, পিয়ালি নদীর ধরে আমরা সবাইকে নোটিশ দেওয়া আছে, আমাদের অফিসারকে সবাইকে থানাকে জানিয়েছে। এবারে আমাদের অফিসার জানে আর থানা জানে। এগুলো মানে ছেলেরা জোর করেছে, আমাদের সব থানাকে জানানো আছে। থানা কোনো ব্যবস্থা নেয়নি? না। থানা কোনো ব্যবস্থা নিয়েছে? না, সেটা আমাদের অফিসার সব নোটিশ করা আছে, থানা কোনো ব্যবস্থা নেয় না। কুলতলিতে সেচ দপ্তরের জমি লোপাট, পিয়ালি নদীর পাশে দেদার জমি দখল, সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি। আর এই জমি দখল করে বাড়ি তৈরির কথা কার্যত স্বীকার করে নিলেন। তবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, কারণ এভাবে পিয়ালি নদীর পাশে সরকারি জমি দখল করে তারা বাড়ি করছে। তাদের বক্তব্য যে তাদের থাকার জায়গা নেই, তাই তারা এখানে এসে বাড়ি করছেন।